আসসালামু আলাইকুম। হ্যালো ফ্যামিলি মেম্বার, কেমন আছেন সবাই? এক্সাম্পের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের মাঝে একটা নতুন সার্কুলার আসছে, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা অধিদপ্তরে। তো সেই সার্কুলারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সার্কুলারে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোটামুটি অনেকগুলো পোস্টের সার্কুলার, অনেক বড় একটা সার্কুলার। তবে এখানে হচ্ছে আমাদের টেকনিক্যাল পোস্টের পরিমাণ বেশি বা টেকনিক্যাল পোস্ট দিয়ে ভরপুর। সেই জন্য যারা টেকনিক্যালে আছেন তাদের জন্য এই সার্কুলারটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি। তো চলুন আমরা সার্কুলারটা পড়ে শোনাই এবং কীভাবে আমাদের এখানে আবেদন করা যাবে, কোন সিস্টেমে বা কত টাকা লাগবে, সেই বিষয়গুলো আমরা এখন জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো পদ দেওয়া আছে। সার্কুলারটা কিন্তু অনেকগুলো পদ দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে সার্কুলারটা পুরোটা পড়বো এবং জানবো যে কীভাবে আসলে কতটুকু কোথায় পদ দেওয়া আছে, সেই বিষয়টা আমরা এখন দেখব। তো সার্কুলারের শুরুতে দেখুন যে প্রথমে আছে হচ্ছে কিছু পদ, যেগুলো হচ্ছে টেকনিক্যাল, যেটা বললাম শুরুতেই। তো এখানে দেখুন, এখানে যে বেতন স্কেলের কথা বলা আছে বা হচ্ছে পদের সংখ্যা বলা আছে, সবগুলো সিরিয়ালি বলা আছে। আমরা সবগুলো বলবো না, তবে একটা বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে যে সবগুলোতেই কিন্তু হচ্ছে সকল জেলার স্টুডেন্ট হচ্ছে সেখানে কি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো জেলার কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় এখানে উল্লেখ করার মতো হচ্ছে, এখানে বেতন স্কেল সবগুলোর একই, ঠিক আছে। এখানে হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এটা হচ্ছে বেতন স্কেল। আর এখানে অনেকগুলো পদের নাম লেখা আছে, যে হচ্ছে সিভিল আছে 156টি, এআইডিটি আছে 45টি, ইলেকট্রিক্যাল আছে 98, কনস্ট্রাকশন আছে, মেকানিক্যাল আছে, তারপর আছে পাওয়ার, ট্যুরিজম, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স অনেকগুলো পদ আছে, সেখানে 141টা পদ আছে। কম্পিউটার আছে, অটোমোবাইল আছে, আরএসি 75টি আছে, এনভায়রনমেন্টাল আছে 31টি, কেমিক্যাল 3টি, ফুড আছে, ইলেকট্রো টেলিকমিউনিকেশন আছে। অর্থাৎ টেকনিক্যাল প্রায় অধিকাংশ সাবজেক্টে এখানে ইনক্লুড আছে। ইনক্লুড আছে, ঠিক আছে। সো এখানে গার্মেন্টস ডিজাইন, প্যাটার্নিং 3জন, যদিও এখানে খুব সংখ্যা কম। এবং এখানকার মোট পদের সংখ্যা হচ্ছে 1057টি। অর্থাৎ ক্রাফট ইনস্ট্রাক্টর সব, এটা হচ্ছে পদের নাম হচ্ছে ক্রাফট ইন্সপেক্টর সব। এখানে মূলত হচ্ছে আছে 1057টি পোস্ট। এবং এর যোগ্যতা হচ্ছে, এখানে যোগ্যতার কথাটা সুন্দরভাবে লেখা আছে, দেখুন আপনারা, যে পদার্থ এবং রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক, অর্থাৎ স্নাতক হতে হবে এবং পদার্থ রসায়ন সহ হতে হবে, এবং অথবা কি বলছে, সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখন প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু এই যে কম্পিউটার পরিচালনার দক্ষতা কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছেন তারা। আর যারা ভোকেশনাল থেকে করেছেন উচ্চ মাধ্যমিক, তাদের জন্য হচ্ছে কি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ এই যে এখানকার যে বিষয়গুলো আছে, ইলেকট্রনিক, মেকানিক্যাল, ঠিক আছে, এইসব বিষয় হচ্ছে আপনাদের 2 বছরের ট্রেড কোর্স লাগবে এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। যারা ভোকেশনাল থেকে আছেন, আমি আবারও বলছি, তাদের জন্য হচ্ছে 2 বছরের ট্রেড কোর্স লাগবে এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে। এবং আপনাদের একটা বিষয় লাগবে হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা লাগবে, যারা ভোকেশনালে আছে তাদের জন্য অবশ্যই একটু টাফ হয়ে গেল। 5 বছরের অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর, অর্থাৎ ক্রাফট ইন্সট্রাক্টর শপের হচ্ছে ব্যাপারগুলো ছিল এখানে। এখানে আরো কিছু সার্কুলার আছে, আমরা এখন ধীরে ধীরে সেগুলোর দিকে যাব। তো 2 নম্বর যে সার্কুলারটা আছে, সেখানে মূলত হচ্ছে বলা আছে যে ক্রাফট ইন্সট্রাক্টর টিয়ার বা ইলেকট্রনিক্স অথবা টেক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সার্কুলার। এখানে অনেকগুলো পদের সার্কুলার দেওয়া আছে, অনেক, মোটামুটি হচ্ছে 1019টি, অর্থাৎ 1019টি পদ সংখ্যা এই সার্কুলারটায় রয়েছে, অর্থাৎ 2 নম্বর। যেখানে হচ্ছে কি ক্রাফট, এখানে হচ্ছে কি ক্রাফট ইন্সট্রাক্টর বা টিআর অথবা ইলেকট্রনিক্স টেক যেটাকে বলা হয়। তো এখানে মোটামুটি ওই বেতন স্কেল কিন্তু সেম, অর্থাৎ 11,000 থেকে 26,990 টাকা।
বেতন স্কেল এখানেও সেম। এখানেও যে সাবজেক্টগুলো আছে সেখানে হচ্ছে সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, পাওয়ার আছে, ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার, অটোমোবাইল, RAC, environmental, chemical, food, telecommunication, electromedical, architecture, AR, AIDT, অর্থাৎ অনেকগুলো পোস্ট আছে। তার মধ্যে হচ্ছে সিভিলে কিন্তু 165টা, অনেক পোস্ট আছে। মোটামুটি ইলেকট্রিক্যাল আছে 94টা, মেকানিক্যাল 95, পাওয়ারে আছে হচ্ছে কত 46টি, ইলেকট্রনিক্সে আছে হচ্ছে মোটামুটি অনেক ভালো 127টি, কম্পিউটারের সবচেয়ে বেশি, এখানে কম্পিউটার হচ্ছে 177টি পোস্ট আছে। এবং অন্যান্য বিষয়ে দিকে আছে আরো ডাটা কেমি আছে, ট্যুরিজম আছে, কি তারপর আছে কনস্ট্রাকশন, মেকাট্রনিক্স আছে 9টি, এইভাবে আরো কম্পিউটার সায়েন্সে 5টি, এইভাবে আরো অনেকগুলো সাবজেক্ট আছে, প্রিন্টিং, সিরামিক, সার্ভে, এইসব অনেকগুলো সাবজেক্ট আছে। মোটামুটি টেকনিক্যালের বলা চলে অধিকাংশ, অর্থাৎ বাংলাদেশে যে টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে প্রায় অধিকাংশ সাবজেক্টগুলোর এখানে সার্কুলারে মোটামুটি উল্লেখ আছে। ঠিক আছে, তো এখানে যে আমাদের এলিজিবিলিটি অর্থাৎ যে আবেদনের যে যোগ্যতা সেটাও মোটামুটি আগেরটার মতোই, অর্থাৎ পদার্থ এবং রসায়ন সহ 2য় শ্রেণীর স্নাতক লাগবে আপনাদের, আর হচ্ছে যদি অথবা সমমানের ডিগ্রি লাগবে নর্মালি, আর কম্পিউটার পরিচালনার দক্ষতা সেটা আগে উল্লেখ করা আছে। এবং যারা ভকেশনাল থেকে পড়াশোনা করছেন উচ্চ মাধ্যমিক তাদের জন্য ওই তো সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ এই বিষয়গুলোতে আপনাদের 2 বছরের ট্রেড কোর্স লাগবে এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 1019টি। ঠিক আছে, এবং এখানে হচ্ছে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলা নির্দিষ্ট করে দেয়া নেই, সকল জেলার স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর যে পদটি রয়েছে এখানেও বেতন স্কেল প্রায় একই। ঠিক আছে, একই স্কেলের বেতন। এখানেও হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন স্কেল। সো নতুন কিছু নয়, আগের মতোই, অর্থাৎ আগের স্কেলে এখানেই বর্তমান রয়েছে। আর এই পদের নাম হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর টেক অথবা ল্যাব। ঠিক আছে, ক্রাফট ইনস্ট্রাক্টর। এখানকার বেতনও হচ্ছে কত বললাম, যেটা বললাম 11,000 থেকে 26,590 টাকা। এখানে কয়েকটা বিষয় কম আছে, এখানে হচ্ছে সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, পাওয়ার, ইলেকট্রনিক্স, তারপর কম্পিউটারে 27 জন আছে, RAC-তে আছে হচ্ছে 19 জন, এনভায়রনমেন্টাল একজন, ফুডে আছে 13 জন, টেলিকমিউনিকেশন একজন, ইলেকট্রোমেডিক্যালে 2 জন মাত্র, কনস্ট্রাকশন মাত্র 1 জন, এবং মেকাট্রনিক্সে আছে হচ্ছে 5 জন। ঠিক আছে, তো এখানে মোটামুটি সাবজেক্ট কম দেওয়া আছে, আর পদ সংখ্যা এখানে 105টি। এবং যে যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা আছে সব ক্ষেত্রেই একই, পদার্থ এবং রসায়ন সহ স্নাতক ডিগ্রি লাগবে, অর্থাৎ আপনি যদি স্নাতক করেন সেখানে পদার্থ রসায়ন 2টা সাবজেক্টই লাগবে। ঠিক আছে, আর সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা সেটা বলা আছে। ভকেশনাল ক্ষেত্রে ওই একই নিয়ম, যে হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি ভকেশনাল হয় আপনার, সেক্ষেত্রে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ এই বিষয়গুলোতে, অর্থাৎ এই যে বিষয়গুলোতে আপনার 2 বছরের ট্রেড কোর্স লাগবে। ঠিক আছে, 2 বছর ট্রেড কোর্স লাগবে এবং হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এই ছিল আবেদন, এবং সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন। এবং সর্বমোট যে আমাদের পুরো সার্কুলারটা সেটাতে হচ্ছে 2,181টি পোস্ট রয়েছে। টোটাল আমাদের যে টোটাল সার্কুলারটা সেখানে হচ্ছে 2,181টি পোস্ট রয়েছে টোটাল মিলে। তবে একটা বিষয় আছে, সবগুলো কিন্তু একই গ্রেড, এবং জাতীয় স্কেল যে 2015 সালে সংশোধিত সেই স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এটা হচ্ছে স্কেল। তো এখানে আবেদন ফর্ম পূরণ করতে হবে কিভাবে সে বিষয়টা নিয়ে একটু এখন আলোচনা করব আমরা। আবেদন ফর্ম পূরণ এবং সেটা কিভাবে আমাদের সেন্ড করতে হবে এবং আমাদের কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। দেখুন, অনলাইনে আবেদন করার জন্য প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে এটা
dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করতে পারবো। এবং আবেদনের সময়সীমা হচ্ছে এখানে উল্লেখ করা আছে, বোল্ড করে দেওয়া আছে যে আবেদন শুরু হবে কি 5ই মে থেকে, 5ই মে 2021 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 25/5 অর্থাৎ 25শে মে বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনি আবেদন করার কি 72 ঘন্টা পরেও টাকা জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি লাস্ট ডেটে আবেদন করেন, অর্থাৎ 25শে মে যদি আপনি আবেদন করেন, আপনি তার 72 ঘন্টা পর পর্যন্ত হচ্ছে টাকাটা সেন্ড করতে পারবেন। ঠিক আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে ছবি এবং স্বাক্ষরের বিষয়টা উল্লেখ করা আছে। তো ছবি এবং স্বাক্ষর আমরা নর্মালি যারা জানি তারা তো ভালো অবশ্যই, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি আমি আবার যে ছবি কিন্তু অবশ্যই কি হবে, রঙিন হতে হবে এবং ছবি হবে হচ্ছে 300x300, ছবি হবে কিন্তু 300x300, আর স্বাক্ষর হবে 300x80 পিক্সেলের। এইটা একটু খেয়াল রাখতে হবে, ছবি কিন্তু 300x300, হ্যাঁ, আর যে সিগনেচার আমাদের সেটা হবে 300x80 পিক্সেলের। অবশ্যই রঙিন ছবি হবে, স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তবে অনেক সময় অনেকে স্ক্যান করতে পারেন না, এই জন্য হচ্ছে কি বা সাইজ যদি না মেলে তাহলে আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের ছবি এডিট করার জন্য, ফ্রি এডিট করার জন্য কিছু ওয়েবসাইট আছে, সেখানে সার্চ দিলে আপনার ছবি রিসাইজ করে দিবেন তারা। ঠিক আছে, তো এই বিষয়ে নিয়ে তো টেনশন হওয়ার কিছু নেই। তো সেটা তো অবশ্যই যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আবেদন করতেছি, সো এটা একটা লং টার্মের বিষয়। অবশ্যই যত পরিমাণ আমরা ইনফরমেশন বা তথ্যগুলো দিচ্ছি সবগুলো হচ্ছে কি সঠিক এবং যথাযথ হয়। যদি আপনার ইনফরমেশন যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার আবেদন হচ্ছে পরে বাতিল করা হবে। অনেক সময় সংশোধনের সময় দেওয়া হয়, বাট আমাদের যেহেতু ব্যক্তিগত আবেদন, সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যাতে কোনো ভুল না হয়। এখন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করবো সে বিষয়টা সম্পর্কে আমরা এখন জানবো। তো অ্যাপ্লিকেশনের যে পদ্ধতিটা অন্যান্য চাকরির যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করে থাকি সেগুলোর মতোই। ঠিক আছে, এখানে হচ্ছে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। দেখুন এখানে বলা আছে, আপনি যখন অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর দেখবেন সেখানে একটা হচ্ছে কি ইউজার আইডি আপনাকে দেবে। অর্থাৎ অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিক্যান্ট যে কপিটা পাবেন আপনি, অ্যাপ্লিক্যান্ট কপিটা অবশ্যই সেভ করে রাখবেন এবং অ্যাপ্লিক্যান্ট কপিতে দেখবেন ইউজার আইডি আছে। সো আপনি টাকা পাঠানোর সময় অবশ্যই ইউজার আইডিটার দরকার হবে। এই জন্য আপনি পারলে ডায়েরিতে লিখে রাখতে পারেন অথবা আপনার গুগল ডকে গিয়ে আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটা সেভ করে রাখতে পারেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো টাকা পাঠানোর যে নিয়মটা সেটা অবশ্যই হচ্ছে আমাদের টেলিটক প্রিপেইড নম্বর থেকে টাকা পাঠাতে হবে। টেলিটক নম্বর, সেখানে অবশ্যই হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় টাকা সেই টাকার চেয়ে হচ্ছে কিছু টাকা বেশি রাখতে হবে। যেমন আমাদের আবেদনের কিন্তু হচ্ছে 172 টাকা লাগবে। ঠিক আছে, 112 টাকা লাগবে। তো 112 টাকা লাগলে তো আপনাকে মিনিমাম 120 টাকা রাখতে হবে, কারণ 2টা SMS হবে, 2টা SMS এ প্রায় 1 টাকা 68 পয়সার মতো কাটে পার SMS। তো সেক্ষেত্রে 3 × 6 টাকা বা ধরলাম 8 টাকা বেশি রাখলেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা কিভাবে SMS করব, প্রথমে SMS করব হচ্ছে এইভাবে যে DTER এটা লিখবো, তারপর স্পেস দিব, তারপর হচ্ছে ইউজার আইডি, যেটা আমরা অ্যাপ্লিকেন্ট কপির মধ্যে আছে ইউজার আইডি, সেটা লেখার পর আমরা সেন্ড করবো হচ্ছে 16222 তে সেন্ড করবো। এবং এখানে একটা এক্সাম্পল আছে, যদি আপনার ইউজার আইডি ABCD এভাবে কিছু কি বর্ণ দেওয়া হবে বা লেটার দেওয়া হবে, সেটা আপনি ইউজার আইডি হিসেবে সেন্ড করলেন। আর রিপ্লাই তারা SMS দিবে একটা, অবশ্যই রিপ্লাই SMS এ আপনাকে হচ্ছে কি একটা পিন নম্বর দেওয়া হবে। তো আপনি আবার পিন নম্বরটা হচ্ছে এইভাবে আবার নতুন করে সেন্ড করবেন, DTER লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর যে পিন নাম্বারটা পাবেন আপনি সেই পিন নাম্বার লিখে আবার সেন্ড করবেন 16222 তে আবার সেন্ড করবেন। এইভাবে সেট করলে আপনার মোটামুটি কনফার্ম হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, তারপর আবার একটা তারা হচ্ছে কনফার্মেশন SMS দিবে, যেটাতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। ঠিক আছে, সো পাসওয়ার্ড এবং ইউজার আইডি কিপ করা খুবই ভালো। তবে হারাই গেলেও সমস্যা হয় না, পরবর্তীতে তারা আবার SMS করে জানিয়ে দেয়। কিন্তু যদি না জানিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের সেগুলো লিখে রাখাই বেটার, তাহলে আর কোনো সমস্যা হয় না। যদি আমরা লিখে রাখি তাহলে
পরবর্তীতে তাদের উপর আর নির্ভর করতে হচ্ছে না। আর লিখে না রাখলে তাদের উপর নির্ভর করতে হচ্ছে যে তারা কখন দিবে না দিবে, বা পরীক্ষার আগে অবশ্যই অনেকে এসএমএস করে, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট অনেক সময় করে না, এই জন্য লিখে রাখাই বেটার আমার মনে হয়। পার্সোনালি মনে করি যে লিখে রাখাই বেটার। তো এরপর আরো কিছু বিষয় আছে যে আমাদের যে বিষয়টা আছে যে এখানে হচ্ছে এসএমএস এর যেটা বললাম যে হচ্ছে আপনার যে এসএমএস এর পাসওয়ার্ড ইউজার আইডি এগুলো হচ্ছে মূলত লিখে রাখতে বলবে। অ্যাপ্লিকেন্ট কপির মধ্যে অবশ্যই ইউজার আইডি থাকে কিন্তু পাসওয়ার্ড থাকে না, সো ওই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। আর যদি কোনো রকমের যদি আমাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমরা হারিয়ে ফেলি বা ক্ষয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা রিকভার করতে পারবো। এখানে এই অপশনটা দেয়া আছে, অনেক জবের এক্সামে এটা দেয়া থাকে না, বাট এটাতে দেয়া আছে রিকভার করার জন্য। এটা খুবই অবশ্য ভালো ফ্যাসিলিটি একটা রিকভার করার জন্য। তো রিকভার কিভাবে করা যাবে আমরা সেই বিষয়টা এখন দেখব। তো রিকভার করার জন্য যে বিষয়টা এখানে জরুরি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা বিষয় জানতে হবে, কিন্তু একেবারে কিছু না জানলে কিন্তু তারা রিকভার করে দেবে না। আমাদের কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে, তখন তারা আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। তো প্রথমে যেটা করতে হবে রিকভার করার জন্য, আবার বলছি আমি, রিকভার করার জন্য প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় এই বিষয়টা লেখা আছে সুন্দর করে, আমরা দেখাচ্ছি। দেখুন, অর্থাৎ আপনার যদি হারিয়ে যায় বা আপনি যদি হচ্ছে ভুলে যান আপনার সিরিয়াল নাম্বার বা ইউজার আইডি কীভাবে উদ্ধার করবেন। এবং প্রথমে ইউজার আইডি যদি আপনার জানা থাকে, যদি আপনার কি ইউজার আইডিটা যদি জানা থাকে, আপনি কিভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন সেটা আমাদের কথা। প্রথমে দেখবেন আপনি হচ্ছে DTER লিখবেন, বড় হাতের অবশ্যই ক্যাপিটাল লেটার সবগুলো, তারপরে স্পেস হেয়ার লিখে ইউজার লিখবেন, লেখার পর আপনার ইউজার আইডিটা স্পেস ইউজার আইডিটা লিখে 16222 পাঠালে তখন তারা হচ্ছে রিটার্ন এসএমএস এ আপনাকে জানিয়ে দেবে। আর যদি পিন নাম্বার আপনার জানা থাকে, পিন নাম্বারটা যদি আপনার জানা থাকে, অর্থাৎ সেকেন্ড এসএমএস এ যে পিন নাম্বার দেয় তারা, পিন জানা থাকলে তখন আপনি DTER লিখবেন, স্পেস লিখবেন, হেল্প লিখবেন, তারপর পিন লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 222 নাম্বার। তাহলে আপনি যে আপনার যে ইনফরমেশন দরকার ইউজার আইডি পাসওয়ার্ড সেটা আপনি পেয়ে যাবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতে শূন্যবাদে সরাসরি নিয়োগ এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, অনলাইনে আবেদনের শর্তাবলী আমরা তো জেনে নিলাম, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের পূরণ করতে হবে। তবে এখানে বয়সের ক্ষেত্রে একটা শিথিলতা আছে, বিশেষ করে যারা হচ্ছে কোঠাধারী তাদের জন্য হচ্ছে কত 32 বছর পর্যন্ত, আর যাদের কোঠা নেই তাদের জন্য হচ্ছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। যারা কোঠা আছে তারা হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। তবে যারা হচ্ছে কি আদর্শপ্রায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের হচ্ছে কি কর্তৃপক্ষের অবশ্যই সেখান থেকে পারমিশন নিতে হবে এবং সেখান থেকে অবশ্যই লিখিত দরখাস্ত বা আবেদন অবশ্যই রাখতে হবে সেক্ষেত্রে। আর প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোঠা এবং অন্যান্য কোঠা যে বিষয়গুলো আছে সেগুলো অনুসরণ করবেন তারা, এটা অথরিটির ব্যাপার। আর এটা একটা অথরিটির পাওয়ার যে তারা ইচ্ছা করলে লোকবল কম নিতে পারে বা বেশি নিতে পারে, এক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নেই। এগুলো জাস্ট দেখে রাখতে হয়, তাই বললাম আমি। তো এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না আমাদের জানার জন্য। তারপর যারা হচ্ছে প্রিলিতে এবং রিটেনে কোয়ালিফাই করবেন তাদের জন্য পরবর্তীতে আরো কিছু ব্যাপার আছে, যে কিছু কিছু পেপারস জমা দিতে হবে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। যারা হচ্ছে আপনারা যারা প্রিলিতে টিকবেন বা হচ্ছে রিটেনে টিকবেন, যদি রিটেনের যদি দেখেন তারপরের বিষয়গুলো হচ্ছে এখানে যে আপনি কি তখন আমাদের পেপারসগুলো দিতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। যে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে, অর্থাৎ আপনি যখন ভাইভা উপস্থিতে যাবেন তখন আপনি যে বিষয়গুলো দাখিল করতে হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। দেখুন আমরা দেখতে পারি এখানে কি আছে। প্রথমে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেন্ট কপি, যেটা আমরা যখন অ্যাপ্লিকেশন করব সেটা যখন একটা ফিডব্যাক ফর্ম দিয়ে দেবে সেটা, এবং
সকল সনদপত্রের ফটোকপি 2 কপি করে লাগবে, 2 সেট করে আপনাদের সবগুলো, অর্থাৎ একাডেমিক যে যত প্রকার সার্টিফিকেট আছে সনদপত্র আছে সেগুলো দিতে হবে। আপনি যে এলাকার সে এলাকার চেয়ারম্যান অথবা পৌরসভা হলে সেখানকার পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে সনদপত্র লাগবে, অর্থাৎ নাগরিকত্বের সনদ যেটা সেটা। আর যারা কোটাধারী মুক্তিযুদ্ধ তাদের জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে। তাদের যদি হচ্ছে পিতা বা মাতার মুক্তিযুদ্ধ কন্যা হয় সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট এবং সেখানকার যে কাউন্সিলর বা চেয়ারম্যান আছে তাদের যে একটা প্রত্যয়নপত্র সেটা লাগবে। আর এতিম, শারীরিক প্রতিবন্ধী, নৃগোষ্ঠী, আনসার, ভিডিপি যারা আছে তাদের জন্য কিন্তু উপযুক্ত সার্টিফিকেট অর্থাৎ তাদের যে একটা ডকুমেন্ট আছে সেটা শো করতে হবে বা দেখাতে হবে, ওই যে কাগজপত্রের সাথে জমা দিতে হবে আর কি। আর যারা বিভিন্ন জায়গায় জবে আছেন, চাকরি করেন, তাদের জন্য তো ওই বিষয়টা তাদের ছাড়পত্র বা মূলপত্র সেগুলো লাগবে। আর এটা নর্মাল যে বাংলাদেশে কোনো পরীক্ষাতেই সাধারণত টিএডিএ সেভাবে দেওয়া হয় না, এখানেও তাই উল্লেখ করা আছে কোনো টিএডিএ বা যাতায়াত খরচ অথরিটি দেবে না। আর ইনফরমেশন যাতে সত্য হয় সেই বিষয়টা উল্লেখ করা আছে, যদি ভুয়া প্রমাণিত হয় নিয়োগ বাতিল হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, যেটা আগেই বলেছিলাম, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয় সেগুলো সংশোধনযোগ্য, এগুলো হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত। অর্থাৎ আপনি ভুল তথ্য দিচ্ছেন, পরবর্তীতে জাহির করলেন, সেটা কর্তৃপক্ষ বিবেচনা করবে যে আপনাকে সেগুলো আপনার সেই তথ্যগুলো তারা গ্রহণ করবে কি করবে না, সেটা একেবারেই তাদের একান্ত অফিসিয়াল ব্যাপার। সেক্ষেত্রে আপনি কোনো জোর দেখাতে পারবেন না, সেই বিষয়টা এখানে বলা আছে। আর কিছু বলা আছে যে হচ্ছে নিয়োগের যাবতীয় তথ্য হচ্ছে ওয়েবসাইটেই পাওয়া যাবে, যে ওয়েবসাইটটা আমরা অ্যাপ্লাই করব সেটাতেই মোটামুটি সব ধরনের তথ্য তারা দিয়ে থাকেন। এই ওয়েবসাইটটা হচ্ছে এটা www.techidu.bd-তেও পাওয়া যাবে সব ধরনের তথ্যগুলো। আর যারা তো টিকবেন বা হচ্ছে লিখিত বা ব্যবহারিক পরীক্ষা যারা টিকবেন তাদের তো অবশ্যই জানানো হবে, সেক্ষেত্রে SMS করবেন তারা। আর অনিবার্য কারণে যদি স্থগিত বা প্রত্যাহার হয় সেই বিষয়গুলো হচ্ছে কি কর্তৃপক্ষ তাদের হাতে রাখে, এই বিষয়গুলোতে আমাদের কোনো এখতিয়ার নেই, সেই কথাটা এখানে নিচে লেখা আছে। তো এই বিষয়ে ছিল মোটামুটি সার্কুলার, আমরা টোটাল সার্কুলারটা দেখলাম। সো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আমি আপনাদের জানিয়ে দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।